বই রস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ুন আহমেদ মিসির আলী সিরিজের উপন্যাস আমি এবং আমরা। আজ ১৩তম পর্ব। পারিবারিক অবস্থার কথা বলি। আমরা কয়েক পুরুষ বদেনী ধনী। মুসলমানরা ৩ পুরুষের বেশি ধন ধরে রাখতে পারে না। আমার বাবা হলেন তৃতীয় পুরুষ। যৌবনে তিনি ব্যবসাপাতি থেকে নিজেকে গুটিয়ে নিলেন। বেশিরভাগ ব্যবসায় বিক্রি করে নগদ টাকা করলেন। টাকা ব্যাংকে জমা করলেন। কয়েকটা বড় বড় বাড়ি কিনলেন, শহরে জমি কিনলেন। তার দূরদৃষ্টি ছিল, তিনি বুঝতে পেরেছিলেন এইসব জমি হীরের মতো দামে বিক্রি হবে। আমার বাবাও আমার মতো নিঃসঙ্গ ছিলেন। তিনি কারো সঙ্গে মিশতেন না। আমি আমাদের আত্মীয় স্বজনের বাড়িতে আসতে দেখিনি। আত্মীয়দের বাড়িতে যা বাবার যাওয়ার প্রশ্নই ওঠে না। বাবা খানিকটা অসুস্থ ছিলেন। আপনাকে হয়তো ইতিমধ্যেই বলা হয়েছে, উনি শব্দ সহ্য করতে পারতেন না। শব্দ শুনলেই তার মাথায় অসহ্য যন্ত্রণা হতো। তাছাড়া তার ধারণা হয়ে গিয়েছিল সবাই তাকে খুন করার ষড়যন্ত্র করছে। ৪ দেওয়ালের বাইরে বের হলেই খুন করা হবে। তিনি ঘরের বাইরে বের হওয়া পুরোপুরি ছেড়ে দিলেন। কাউকে তিনি বিশ্বাস করতেন না। ২ দিন পর পর দারোয়ান বদলাতেন, মালি বদলাতেন। একসময় কুকুর পুষতে শুরু করলেন। ১ম এ সরাইলো ২টি কুকুর। গ্রো হাউন্ড জাতীয় কুকুর, ভয়ংকর রাগী। মালি এবং দারোয়ানদের সংখ্যা কমতে লাগলো, কুকুরের সংখ্যা বাড়তে লাগলো। বাবার সঙ্গে আমার কোনো রকম যোগাযোগ ছিল না। তবে কালে ভদ্রে তিনি আমাকে দোতলার ঘরে ডেকে নিয়ে যেতেন। সর্দার চাচা আমাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে থাকতেন। বাবা আমার সঙ্গে কথা বলতেন নিচু গলায় এবং কিছুটা অদূরে সরে। তবে কখনো আমার দিকে তাকাতেন না। কথাবার্তার একটু নমুনা দিচ্ছি। বাবা বলতেন, কেমন আছিস? আমি বলতাম, ভালো। বস। আমি কোথায় বসবো বুঝতে পারছি না। ঘরে একটা মাত্র খাট। সেখানে বসার প্রশ্নই ওঠে না, কারণ বাবা বসে আছেন। তাছাড়া খাটের এক মাথায় দোতলা বন্দুক। বাবা সব সময় গুলি ভরা বন্দুক মাথার কাছেই রাখতেন। আমি ইতভম্ব করছি। বাবা খাটের এক অংশ দেখিয়ে বসার জন্য ইশারা করলেন। আমি বললাম, পড়াশোনা হচ্ছে? জি। বাড়িতে মাস্টার আসে? জি। সেই সময় আমার জন্য প্রাইভেট মাস্টার রাখা হয়েছে। তিনি বাসায় এসে আমাকে পড়িয়ে যান। তার কথা আপনাকেই বলেছি এবং টেলিফোন তার সঙ্গেই আপনার কথা হয়েছে। মাস্টারটা কেমন? ভালো? মোটেও ভালো না, অতি বদলোক। সাবধানে থাকবি। বদমতলব ঢুকেছে, খুন খারাপি করবে। এটা হচ্ছে বাবার সাধারণ কথার একটি। পৃথিবীর সব মানুষই তার কাছে বদমানুষ। পৃথিবীর সব মানুষই খুন খারাপি মতলব নিয়ে ঘুরছে। আমি বাবার কথার কোনো জবাব দিলাম না। মাথা নিচু করে চলে এলাম। বাবা ডাকলেন, তোকে সাবধান করার জন্যই ডেকেছি। খুব সাবধানে থাকবি, খুব সাবধান। জি আচ্ছা। তোর মাস্টারের দরকারই বা কি? নিজে নিজে পড়তে পারবি না? তোর মাস্টারের এই ভালো, নিজে নিজেই পড়। আর তোর যদি পড়াশোনা না হয় তাহলে ক্ষতি নেই। টাকা পয়সা আমি যা রেখে যাব, দুহাতে খরচ করেও শেষ করতে পারবি না। আমার মৃত্যুর পর দুহাতে খরচ করবি। জায়গা জমি সব বিক্রি করে দিবি। তোর কোনো টাকা পয়সা জমিয়ে রাখার দরকার নাই। বুঝতে পারছিস? পারছি। আচ্ছা যা, আমি সর্দারকে বলে দেবো যেন মাস্টারকে আসতে নিষেধ করে। আচ্ছা। আর একটা কথা, রাতে বিরাতে দরজা খুলে বের হবি না। কুকুরগুলো ভয়ঙ্কর। এরা তোকে খেয়ে ফেলবে। কুকুরগুলো ছিল সত্যি ভয়ঙ্কর। রাতে যতবার ঘুম ভাঙতো শুনতাম এরা চাপা গর্জন করছে। একটা কুকুর রোজ রাতে আমার দরজা আঁচড়াতো। রাতে একবার ঘুম ভাঙলে আর ঘুমতে পারতাম না। আমি কি এখন চলে যাব? আচ্ছা যা। বাবা বালিশ উঁচু করে বালিশের নিচে থেকে চকচকে একটা ১০ টাকার নোট বের করে আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, বাদাম কিনে খাস? যতবার বাবার কাছে গিয়েছি ততবার বাদাম কিনে খাওয়ার জন্য একটা করে চকচকে ১০ টাকার নোট পেয়েছি। বাদাম অবশ্য খাওয়া হয়নি। আমাকে দোকানে নিয়ে যাওয়া নিষেধ ছিল। টাকাগুলো আমি একটা কৌটায় জমা করে রেখেছি। যতবার টাকাগুলো দেখি ততবারই ভালো লাগে। বাবার হুকুমে সর্দার চাচা মাস্টার সাহেবকে এ বাড়িতে আসতে নিষেধ করে দেন। তারপর তিনি আর মাঝে মধ্যে আসতেন, অনেকক্ষণ থাকতেন। এর মধ্যেই একদিন এসে আমার হাতে চিঠি লিখলেন। সে চিঠি আমার মায়ের লেখা। মা আমার সঙ্গে দুটো কথা বলতে চান। আমি তার কাছে যেতে পারবো? মাস্টার সাহেবের সঙ্গে পরামর্শ করে পরের দিন বাড়ি থেকে বের হলাম। ধরা পড়লাম সর্দার চাচার হাতে। বাকি ঘটনা আপনি জানেন।
ওই অংশটি দ্বিতীয়বার বলতে চাই না। যে কথাটা আপনাকে আগে বলা হয়নি, তা হচ্ছে ওই চিঠি আমার মায়ের লেখা ছিল না। ওই চিঠির লেখা ছিল মাস্টার সাহেবের লেখা। মিসির আলি লক্ষ্য করলেন শেষ পাতাটি ২ দিন আগে লেখা হয়েছে এবং প্রচুর কাটাকাটি করা হয়েছে। যেন মুশফিকুর রহমান বুঝতেই পারছে না কি লিখবে। বাংলা ভাষাটা মনে হচ্ছে ভাব প্রকাশের জন্য সে উপযুক্ত মনে করছে না। কারণ পাতাটা ইংরেজিতে লেখা। শেষ পাতার বক্তব্য হলো, "আমি ভয় পাচ্ছি বাবা সম্পর্কে। আমি আমার মনের ভাব ঠিকমতো প্রকাশ করতে পারি না। আমি তার অসম্ভব ভালোবাসি।" মিসির আলি ৩য় চ্যাপ্টার পড়লেন। একটি নতুন লেখা হয়েছে। তারিখ দেখে মিসির আলি বুঝতে পারছেন পার্কে তার সঙ্গে দেখা হবার পর এই লেখা শেষ করা হয়েছে। পুরো লেখাটা ইংরেজিতে লেখা। শিরোনাম আই অ্যান্ড উই। বাংলা করলে হয়তো আমি এবং আমরা। আমাকে দেখে কি আপনার মনে হয়েছে আমি ভীতু? একজন মানুষকে দেখেই বলে দেওয়া সম্ভব না সে ভীতু না সাহসী। তাছাড়া ভীতু মানুষকে ক্ষেত্রবিশেষ খুব সাহসী দেখা যায়। আমি ভীতু না, কখনোই ছিলাম না। বাবাকে ভয় করতাম, বাবার কুকুরগুলো ভয় করতাম। বাবা যে বন্দুক নিয়ে মাঝে মাঝে দোতলায় বের হতেন, সে বন্দুকটাতে আমার মধ্যে ছিল। আমাদের পুরো বাড়ি মেঝেতে এক ধরনের বিচিত্র শব্দ করে নড়ে উঠত। সর্দার চাচা বলতেন বাড়ির মধ্যে কাঁদো হাসে। এত ভয়ের কিছু নাই। অন্ধকারে ভয় পাওয়ার মধ্যে ছিল না। পুরনো ঢাকায় প্রায় ইলেকট্রিসিটি চলে যায়। হয়তো রাতে একা ঘরে বসে আছি, হঠাৎ পুরো অঞ্চলের কারেন্ট চলে গেল। গাঢ় অন্ধকারে আমি একা বসে আছি। নিজের হাতও দেখা যাচ্ছে না। এই অবস্থায় আমি কখনো ভয় পাইনি। ভূত-প্রেত ভয় পাওয়ার ব্যাপারে আমার মধ্যে ছিল না। কারণ ভয়ের গল্প আমাকে কেউ শোনায়নি। কেউ আমাকে বলেনি ঘরের কোনায় বাস করে কোনি ভূত। খাটের নিচে উবু হয়ে বসে থাকে কন্দকাটা। গভীর রাতে সে সরু বরফের মতো ঠান্ডা হতে খাটের নিচে বের হয়ে শুয়ে থাকা মানুষটাকে ছুঁয়ে দেখতে চেষ্টা করে। শিশুরা সচরাচর সেসব কারণেই ভয়ে কাতর হয়ে থাকে, যেসব আমার ছিল না। তাছাড়া অল্প বয়সে যুক্তি আর করতে শিখি। ভয়কে পরাজিত করতে যুক্তি মতো বড় অভিজ্ঞ আর কি হতে পারে। ধরুন গভীর রাতে ঘুম ভেঙে গেল। আমি শুনলাম বাথরুমে খটখট শব্দ হচ্ছে। কেউ যেন হাঁটছে। আতঙ্কে অস্থির না হয়ে আমি যুক্তি দাঁড় করালাম, নিশ্চয়ই ইঁদুর। কিছুক্ষণ কান পেতে রইলাম। ইঁদুর কিচকিচ শব্দ শোনা গেল। যুক্তির উপর নির্ভর করার ফল হাতে পেলাম। নিশ্চিন্তে হয়ে ঘুমোতে গেলাম। শুয়ে আছি, অস্থির হয়ে চেঁচামেচি করলাম না। চেঁচামেচি করে অবশ্য কোনো লাভও হতো না। ১০ বছর বয়স হবার পরেই আমি থাকতাম একা। সর্দার চাচা থাকতেন গেটের কাছে। দারোয়ান এবং মালীদের জন্য যে ঘরগুলো আছে তার একটিতে মাস্টার সাহেবের মৃত্যুর প্রায় ২ পরের ঘটনা। খাওয়া-দাওয়া করে ঘুমোতে গেছি। সর্দার চাচা বললেন, "ছিটকিনি লাগাও।" আমি ছিটকিনি লাগালাম। সর্দার চাচা তার অভ্যাস মতো বললেন, "ভালো কইরে দেখো ঠিকমতো লাগছে কিনা।" আমি আরেকবার দেখলাম ঠিকমতো লেগেছে। "এখন বাতি নিভাও। বাতি নিভাইয়া ঘুমাও।" আমি বাতি নিভিয়ে চারিদিক অন্ধকার করে ঘুমাতে গেলাম। আপনাকে বলা হয়নি আমার বাবা শব্দ সহ্য করতে পারতেন না। তিনি আলো সহ্য করতে পারতেন না। তার ধারণা আলোতে কুকুর ভালো দেখতে পায় না, অন্ধকারে ভালো দেখে। কাজেই রাত ১১টার পর বাড়ির সব বাতি নেভানো থাকতে হবে। একটি বাতিও জ্বলবে না। রাত ১১টা হয়েছে, সব বাতি নিভে গেছে। আমি মশারির ভেতর শুয়ে আছি। আমার বালিশের কাছে ২টো ব্যাটারির একটা টর্চ লাইট। অন্য সময় বিছানায় যাওয়া মাত্র ঘুম এসে যায়। আজ ঘুম আসছে না। জেগে আছি। হঠাৎ পুরো বাড়ি কেঁপে উঠল। বিচিত্র শব্দ হলো। বাড়ি কেঁপে উঠল কিংবা হেসে উঠল। হঠাৎ ভেতরে ধক করে উঠল। আর তখন লক্ষ্য করলাম কুকুরগুলো একে একে আমার ঘরের দরজায় বাইরে জড়ো হচ্ছে। এরা চাপা গর্জন করছে, দরজা আঁচড়াচ্ছে। এরা এরকম করছে কেন? আমার মনে হলো খাটের নিচে কি যেন নড়ে উঠল। কেউ যেন নিঃশ্বাস ফেলল। আমি টর্চ লাইট জ্বালিয়ে খাট থেকে নেমে এলাম। বসলাম খাটের পাশে, টর্চ ধরলাম। প্রথমে দেখলাম দুটো চকচকে চোখ। পশুদের চোখে হঠাৎ আলো ফেললে যেমন চকচক করে, এই চোখ দুটিও ঠিক সেরকম চকচক করছে। তারপর মুখ হাসি, যেন টর্চ ফেলে তাকে দেখায় আনন্দিত। আমি হতভম্ব বললাম, কে? লোকটা জবাব দিল না, নিঃশ্বাস হাসল। তখন আমি তাকে চিনলাম, আমার প্রাইভেট স্যার। তখন আমার এই বোধ হয়নি আমি ভয়ংকর একটি দৃশ্য দেখেছি। যাকে দেখেছি সে জীবিত নয়, মৃত। একজন মানুষ মৃত খাটের নিচে কুঁজো হয়ে বসে থাকতে পারে না। আমি
ভয়াবহ অস্বাভাবিক দৃশ্য দেখছি।